আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ক্লিয়ারলি দেখাবে শোনা যাচ্ছে? একটু বলেন তো কেউ। ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, যদি শুনতে পান তাহলে শুরু করি, আসেন। আমরা গতদিন কনজাংশন বিষয়ক অর্থাৎ ক্লজের কনজাংশন বিষয়ক আলোচনা করেছিলাম এবং ক্লজ ক্লজ বাক্য গঠনে ভূমিকা রাখে। ক্লজ বাক্য গঠনে ভূমিকা রাখে, আমরা এই বিষয়ক আলোচনা করেছিলাম। কেমন? আচ্ছা, ক্লজ বাক্য গঠনে ভূমিকা রাখে, আমরা এই বিষয়ক আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে কোঅর্ডিনেট ক্লজ এর কোনো বাচ্চা কাচ্চা নাই, কথা বুঝছেন কিনা? আর কোঅর্ডিনেট ক্লজ যুক্ত বাক্যটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? কোঅর্ডিনেট ক্লজ যুক্ত বাক্যটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে। দ্বিতীয় বিষয় হচ্ছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আজকে আমরা আর আলোচনা করব না। আমাদের আজকের আলোচনার বিষয় হবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কেননা আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত বাক্যকে একটু কমেন্ট করেন সবাই। সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত বাক্যকে কি বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ থাকবে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার মানে বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করে দিব নাউন ক্লজ, ভাগ করে দিব অ্যাডজেক্টিভ ক্লজ, আর ভাগ করে দিব অ্যাডভার্ব ক্লজ। ঠিক না বলেন? তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় যেটা হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজকে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ভাগ করে দিব তিনটা, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। নাউন ক্লজ ভাবার আগে আপনারা সবাই একটু নাউন নিয়ে ভাবেন। কথা বুঝছেন কিনা? নাউন ক্লজ ভাবার আগে আপনারা সবাই একটু নাউন নিয়ে ভাবতে হবে। কেমন? নাউন ক্লজ ভাবার আগে আপনাদেরকে নাউন নিয়ে ভাবতে হবে। কথা বুঝছেন? তাহলে সহজ একটা সংজ্ঞা যে নাউন ক্লজ ভার্বের মতো কাজ করবে না। নাউন ক্লজ কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। সহজ কথা, এই কথাটা একটা বাচ্চাও বুঝবে। কথা বুঝছেন কিনা? নাউন ক্লজ নাউনের মতো কাজ করে, এই কথাটা একটা বাচ্চা ছেলে বুঝবে। নাউন ক্লজ কিসের মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। কথা বুঝছেন কিনা? গঠনটা আলাদা হবে কিন্তু কাজ করবে কিসের মতো? কাজ সেম। ফাংশনটা কি? ফাংশন সেম, বাট স্ট্রাকচার কি? স্ট্রাকচার ডিফারেন্স। কথা বোঝেন নাই? মানে গঠন কি এক, মানে গঠন আলাদা কিন্তু কাজ কি এক। কথা বোঝেন নাই? সহজ কথা, নাউন ক্লজ নাউনের মতো কাজ করবে। আলটিমেটলি সবাই যেটা বলে ইট দ্বারা, নাউন ক্লজ ইট দ্বারা
ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটা লিখে রাখেন ভুলে যাওয়াই ভালো। এই টেকনিকটা ভুলে যাওয়াই ভালো, কেন এটা আপনাকে পঙ্গু বানানো টেকনিক। নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটা ভুলে যাওয়াটাই ভালো। কথা বুঝছেন? এটা আপনাকে পঙ্গুত্ব বানাই দিবে আর কি, পঙ্গুত্ব বরণ করাবে, এইরকম একটা টেকনিক। সো এটা ভুলে যাওয়া ভালো। যদি কেউ লিখে রাখতে চান, মনে রাখতে চান, মনের ভিতরে গেঁথে ফেলতে চান, আমার কোনো আপত্তি নাই, আপনি গাঁথতেই পারেন, ঠিক আছে না? পরিমণিরে আপনার ভালো লাগতেই পারে, আমি তো এখানে কোনোভাবেই আপনাকে ইয়ে করতে পারবো না, ঠিক আছে না? কিন্তু এরপরেও আমি বলবো এটা আপনাকে পঙ্গুত্ব বরণ করাবে, ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটা ভুলে যাওয়াই ভালো। কথা বুঝছেন কিনা? নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটা ভুলে যাওয়ার ভিতরেই কল্যাণ নিহিত আছে। কথা বুঝছেন? হোয়াট এভার, তাহলে নাউন ক্লজ নাউনের মতো কাজ করবে, তাই না? লিখে রাখেন সাধারণত, এই সাধারণত শব্দটা দিয়েন। সাধারণত নাউন যেখানে বসতে পারে, নাউন যেখানে বসতে পারে, লিখে রাখেন নাউন ক্লজও সেখানে বসতে পারে, নাউন ক্লজও সেখানে বসতে পারে। এই শব্দটা দিয়েন, কেননা ডিটারমিনারে পরে নাউন ক্লজ বসতে পারে না, সো কিছু জায়গায় পারে না। সো এই সাধারণত শব্দটা দিয়েন, তাহলে এই ব্যাখ্যাটা বৈধ হয়ে যাবে। নাউন যেখানে বসতে পারে, নাউন ক্লজও সেখানে বসতে পারে। নাউন যেখানে বসতে পারে, নাউন ক্লজও সেখানে বসতে পারে। লিখে রাখেন মূল পার্থক্য হলো নাউন সমান সমান একটি মাত্র শব্দ, নাউন সমান সমান একটি মাত্র শব্দ, কিন্তু নাউন ক্লজ সমান সমান একাধিক শব্দগুচ্ছ যেখানে থাকবে একটি ফাইনাইট ভার্ব, যেখানে থাকবে একটি কি ভার্ব? ফাইনাইট ভার্ব। কথা বুঝছেন? যেখানে থাকবে একটি ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? বলেন তো, যেখানে থাকবে একটি ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? শেয়ান তাওসিফ আসো ভাই। শেয়ান তাওসিফ আসো। হ্যাঁ মাশাআল্লাহ ভাই আমার, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। কথা লেখা হলে বললেন সাধারণত নাউন যেখানে বসতে পারে, নাউন ক্লজও সেখানে বসতে পারে, এই শব্দটা দিয়েন আর কি। কেমন? মূল পার্থক্য হলো নাউন সমান সমান একটি মাত্র শব্দ, নাউন ক্লজ একাধিক শব্দগুচ্ছ, যেখানে থাকবে একটা ফাইনাইট ভার্ব, যেখানে থাকবে একটা ফাইনাইট ভার্ব। কথা বুঝছেন? যেখানে কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব। ওকে, আগামী শনিবার থেকে আপনাদের এক্সাম শুরু হবে, এই সপ্তাহের পুরোটাই ক্লাস হবে। কেমন? আগামী শনিবার থেকে আপনাদের এক্সাম শুরু হবে এবং এই সপ্তাহে পুরোটাই ক্লাস চলবে। কেমন? আচ্ছা, এবার ঠান্ডা মাথায় লিখে রাখেন নাউন ক্লজ, লিখে রাখেন নাউন ক্লজ চারটি জায়গায় বসতে পারে। লিখে রাখেন বসতে পারে, লিখে রাখেন বসতে পারে। লিখেন সাবজেক্ট এর স্থলে, লিখে রাখেন সাবজেক্ট এর স্থলে। নাম্বার 2 লিখে রাখেন অবজেক্ট এর স্থলে। নাম্বার 2 লিখে রাখেন অবজেক্ট এর স্থলে। নাম্বার 3 লিখে রাখেন প্রিপোজিশনের পরে। নাম্বার 3 লিখে রাখেন প্রিপোজিশনের পরে। আর নাম্বার 4 লিখেন বি ভার্ব এর কমপ্লিমেন্ট, বি ভার্ব এর কমপ্লিমেন্ট হিসাবে, বি ভার্ব এর
কমপ্লিমেন্ট হিসাবে এই জায়গাগুলোতে নাউন ক্লজ বসতে পারে, এই জায়গাগুলোতে নাউন ক্লজ বসতে পারে। কেমন? এই জায়গাগুলোতে নাউন ক্লজ বসতে পারে। সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, প্রিপোজিশনের পরে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। আগামীকালকে ক্লাস হবে, এটা মনে রাখেন। সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, প্রিপোজিশনের পরে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, প্রিপোজিশনের পরে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। কেমন? একটু ধৈর্য ধরেন, কমেন্ট করার দরকার নাই, একটু ঘোলা দেখালে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নেটের সমস্যা তো, বাংলাদেশের নেট অনেক ভালো তো, এই কারণে আর কি। হ্যাঁ, আলটিমেটলি আমি তো সন্ধ্যায় রিটেনের ক্লাস নিতেই পারি নাই। সাবজেক্টের স্থলে, সাবজেক্টের স্থলে নাম্বার 2 হচ্ছে অবজেক্টের স্থলে, ঠিক আছে না? সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে। একটু অপেক্ষা করেন ভাই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে সাবজেক্টের স্থলে, 2 নম্বর হচ্ছে অবজেক্টের স্থলে, 3 নম্বর হচ্ছে প্রিপোজিশনের স্থলে, 4 নম্বর বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। আচ্ছা, দেখা যায় না, আমার মুখের কথা কি ঝাপসা মনে হচ্ছে? একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে। আমি বলছি, একটু বিনয়ের সাথে বলছি, একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কি ক্লিয়ার আছে বলেন তো? ঠিক আছে না? এবার নাউন ক্লজ সাবজেক্টের স্থলে বসে, অবজেক্টের স্থলে বসে, প্রিপোজিশনের পরে বসে, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসে, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসে। এই তো সুন্দর কমপ্লিমেন্ট। দেখেন আমাদের কমপ্লিমেন্ট দুইটা জায়গায় কাজে লাগতেছে, মনে আছে? এর আগে আমরা কমপ্লিমেন্ট দিয়ে একটা পার্থক্য করছিলাম, মনে আছে? কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের ব্যাপার দিয়ে আমরা একটা এর আগে জেরান্ড পার্টিসিপলের পার্থক্য দেখছিলাম, মনে আছে? সিইং ইজ বিলিভিং। এই কমপ্লিমেন্ট দেখেন কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই ইকুয়াল টু দ্বারা রিপ্লেস করা যায়। কমপ্লিমেন্ট যদি না মনে থাকে আজকে শেখাইতে পারবো না। কেমন? যেমন আলটিমেটলি দেখেন, আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে গেলে এইটা পাবেন যে নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারে। আমি যদি বলি হোয়াট হি সেইড ওয়াজ ফলস, হোয়াট হি সেইড ওয়াজ হচ্ছে কি? ফলস। ঠান্ডা মাথায়, হোয়াট হি সেইড ওয়াজ হচ্ছে ফলস। এবার একটু দেখেন, অনেকের এখানে যারা আছেন, যারা হচ্ছে 9-10-এর গ্রামারকে খুব বিশ্বাস করেন, ভক্তি করেন, তাদের এখানে আলটিমেটলি অনেকেই ভাববেন যে এখানে দুইটা সেইড বসে গেছে কেন। এই দুইটা সেইড বসার কারণে এখানে হচ্ছে কারো মনে করেন, মানে অনেকে সংকটে পড়ে যায়, দুইটা ভার বসে গেছে কেন, দুইটা ভার বসার আসলে যৌক্তিক কারণ কি? তো ভাই, দুটা ভার বসলে আপনার এমন বা ক্ষতি কি? কথা বোঝেন নাই? চিন্তাটা একটু সফট করেন, সাউন্ড করেন। এখানে আলটিমেটলি ফাইনাইট ভার্ব আছে দুইটা, একটা সেইড আর একটা কি? ওয়াজ। সহজ কথা। এখানে সহজ কথা, এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা, সো এখানে ক্লজও আছে দুইটা। আই বিলিভ, এখানে ক্লজও আছে দুইটি, এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটি, ক্লজও আছে দুইটি। এই ব্যাপারে আমার ধারণা যে কারো সন্দেহ থাকা উচিত না। এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা, ক্লজ আছে দুইটা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কি না বলেন? এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা, ক্লজ আছে কয়টা? দুইটা। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না। কেমন? তাহলে আই বিলিভ এখানে ফাইনাইট ভার্ব যেহেতু দুইটা। এবার দেখেন, এই যে সেইড যুক্ত ফাইনাইট ভার্বের পূর্বে আছে দেখেন হোয়াট, সেইড যুক্ত ফাইনাইট ভার্বের পূর্বে আছে দেখেন হোয়াট। এইটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতেই পারি, এইটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতেই পারি। এবং এই যে ওয়াজ ফলস,
এইটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতেই পারি। ওয়াজ ফলস, এইটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতেই পারি। সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত, সরি ফাইনাইট ভার্ব যুক্ত কোনো মানে ক্লজের শুরুতে যদি কনজাংশন থাকে তাকে আর যাই হোক প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না। এটা আমরা শিখেছি, কেমন, হোয়াট এভার। এবার ঠান্ডা মাথায় দেখেন, সেইডের সাবজেক্ট হচ্ছে হি। এই সেইড হচ্ছে একটা ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে হি। সেইড হচ্ছে একটা ভার্ব, সেইড হচ্ছে একটা ভার্ব এবং এর সাবজেক্ট কি, হি সেইড। আর এখানে হোয়াট মানে কি না, হোয়াট মানে যা, সে যা বলেছিল। কেননা এটা দ্বারা প্রশ্ন করলেই উত্তর আসবে কি, মানে হোয়াট দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন হোয়াট ইজ ইয়োর নেম, তখন বাংলা আসবে কি, কিন্তু হোয়াট যখন বাক্য যুক্ত করবে তখন বাংলা দিবে যা, বাংলা দিবে কি, যা। সো একটু ভেবে কাজ করতে হবে। তাহলে হোয়াট হি সেইড, এই সেইডের সাবজেক্ট হচ্ছে হি, এটা মাথায় রাখবেন। সেইডের সাবজেক্ট কি, হি। তাহলে একটা বাড়িতে দুইটা মেয়ে আছে, জামাই দিবেন কয়টা, জামাই দিবেন একটা না দুইটা, অবশ্যই দুইটা। এখানে সেইডের সাবজেক্ট হচ্ছে হি। এখন ওয়াজের তো একটা সাবজেক্ট লাগে, ওয়াজ ফলস। ঠান্ডা মাথায় একটু দেখেন, খুব সহজ করে দেখেন, হি ওয়াজ ফলস না তা মানে সে মিথ্যা, না তার এই টোটাল বলা কথাটা মিথ্যা, আমার একটু বোঝান, একটু কমেন্ট করেন। সে মিথ্যা না তার বলা কথাটা মিথ্যা, কোনটা মিথ্যা, সে মিথ্যা না তার বলা কথাটা মিথ্যা? সে মিথ্যা না তার বলা কথা মিথ্যা? এই তো সুন্দর। তাহলে বাস্তবতা হচ্ছে ভাই, এই পুরোটা হচ্ছে গ্রামাটিক্যাল ব্যাখ্যা, এই পুরোটা হচ্ছে ওয়াজ ভার্বের সাবজেক্ট। আপনি যদি প্রশ্ন করেন ওয়াজের সাবজেক্টকে, তাহলে এই পুরোটা হচ্ছে ওয়াজ ভার্বের সাবজেক্ট। আর সাবজেক্ট হিসাবে দেখেন আমরা জানি নাউন বসে, সাবজেক্ট হিসাবে জানি আমরা নাউন বসে, সাবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে। কিন্তু এখানে একটা শব্দ না, আছে এক দুই তিনটা শব্দ, আছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা শুধু নাউন না, এটা হয়ে যাবে হচ্ছে নাউন ক্লজ। এটা শুধু নাউন না, এটা হয়ে যাবে নাউন ক্লজ। এর গ্রামাটিক্যাল ব্যাখ্যা হচ্ছে এই পুরোটা হচ্ছে ওয়াজ ভার্বের সাবজেক্ট, এই পুরোটা হচ্ছে ওয়াজ ভার্বের সাবজেক্ট, কেমন। আচ্ছা, ডেলি স্টারের একটা উদাহরণ দেখেন, ডেলি স্টার, ডেলি স্টারের একটা উদাহরণ, হোয়াট 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 পাকিস্তানি, হোয়াট পাকিস্তানি, হোয়াট পাকিস্তানি did not do, what Pakistani did not do was done by Bangladeshi, was done by Bangladeshi। কথা বুঝছেন, ঠান্ডা মাথায় দেখেন আর কি। হ্যাঁ, হোয়াট পাকিস্তানি, 2 নম্বর উদাহরণ লিখেন, হোয়াট পাকিস্তানি, হোয়াট পাকিস্তানি did not do was done by বাংলাদেশি। কথা বুঝছেন কিনা? 15 আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে, অর্থাৎ 15 আগস্ট ন্যাশনাল জাতীয় শোক দিবসে প্রথম আলো মানে ডেলি স্টার এই এডিটোরিয়ালে এই বাক্যটা লিখেছিল আর কি, অনেকগুলো বাক্য ছিল। আলটিমেটলি দেখেন যে ডিড নট ডু, এটা ডিড নট ডু দিয়ে তো আপনি বুঝতেছেন, হোয়াট এভার, ডিড নট ডু দিয়ে তো বুঝতেছেন এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সহজ কথা, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে ওয়াজ ডান, এটা কিন্তু প্যাসিভে আছে। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা প্যাসিভটাকে মানে রিসিভ করতে চান না। এখন আপনারা কন্ডিশনাল সেন্টেন্সে মুখস্থ করেন, কন্ডিশনাল সেন্টেন্স মুখস্থ করেন, সেখানে প্যাসিভ যে আসতে পারে, সেখানে যে প্যাসিভ আসতে পারে আপনারা এটা বিশ্বাস করতে চান না। সমস্যাটা একটাই, মুখস্থ করলে হবে না, ভেবে কাজ করতে হবে। আই ইট রাইস, এটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইস ইজ ইটেন বাই মি, এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে প্যাসিভে, এটা প্যাসিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা বুঝছেন কিনা? এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু চিন্তা করে কাজ করা উচিত, কিন্তু আপনারা সেগুলো করেন না। কন্ডিশনাল নিয়ে আমি কথা বলবো, অবশ্যই বলবো, সেখানে দেখাবো, ঠিক আছে না? আলটিমেটলি আপনারা কন্ডিশনালে প্যাসিভ ভয়েসটাকে মানতে চান না, ভাবতে চান না, ভাবার চেষ্টাও করেন না, কেননা সাবজেক্টে এমন কেউ বসে যে ওই কাজটা করতে পারবে না। এটা কিন্তু অ্যাবসুলেটলি একটা প্যাসিভ ভয়েস।
কথা বুঝছেন কেন, হোয়াট এভার। এবার দেখেন ঠান্ডা মাথায়, এটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখেন হোয়াট ডাজ, যে কাজটা পাকিস্তান ডিড নট ডু, যে কাজটা পাকিস্তানি করে নাই, ওয়াজ ডান। এই ওয়াজ ডান ভার্বের সাবজেক্ট হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে এই ওয়াজ ডান। এই ওয়াজ ডান, এই যে ডিড নট ডু এর সাবজেক্ট কিন্তু পাকিস্তানি, পাকিস্তানি ওয়াজ ডান না। তাদের যে কাজটা, তারা যে বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, এই কাজটা কে করছে? ভাই বাংলাদেশি। কথা বোঝেন নাই? খন্দকার মোস্তাক থেকে শুরু করে আরও অনেকেই ছিল, আপনি ভালো করেই জানেন, ঠিক আছে কিনা? তাহলে এই অংশটা হচ্ছে পুরোটা ওয়াজ ডান ভার্বের সাবজেক্ট, আর সাবজেক্ট হিসাবে বসে নাউন ক্লজ, এবং এটা ইট দ্বারা রিপ্লেস করা যায়। সো এটা মূলত বাক্যের ভার্বের সাবজেক্ট, এটা নাউন ক্লজ, এবং লাস্টে দিতে পারেন এটা ইট দ্বারা রিপ্লেস করা যায়। কথা বুঝছেন কিনা? এটা ইজ দ্বারা রিপ্লেস করা যায়, এটা ইট দ্বারা রিপ্লেস করা যায়। আচ্ছা, ঠান্ডা মাথায় আমরা পড়েছিলাম ট্রানজেটিভ ভার্ব অবজেক্ট থাকে, ট্রানজেটিভ ভার্ব অবজেক্ট থাকে, মনে আছে? এটা আমরা পড়েছিলাম, ভার্বের আলোচনায় পড়েছিলাম। ট্রানজেটিভ ভার্ব কি থাকে? অবজেক্ট থাকে। ট্রানজেটিভ ভার্ব অবজেক্ট থাকে, অবজেক্টে যদি নাউন বা প্রোনাউন বসতে পারে। আমরা এটাও পড়েছিলাম অবজেক্টে জেরান্ডও বসতে পারে, মনে আছে? অবজেক্টে নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে, জেরান্ডও বসতে পারে। কেননা জেরান্ড পার্টিসিপলের দ্বন্দ্ব আমরা কিন্তু দেখেছি, অবজেক্টে নাউনও বসতে পারে, জেরান্ডও বসতে পারে, প্রোনাউন তো অবশ্যই বসে। আমরা যেহেতু নাউন নিয়ে কথা বলতেছি, প্রোনাউনটা এখানে মুখ্য না। ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে, এই ট্রানজেটিভ ভার্ব হওয়া নির্ভর করে অবজেক্ট থাকা বা না থাকার ওপর, তাই না? তাহলে ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে জেরান বসতে পারে, কেননা জেরান কাজ করে নাউনের মতো। তাহলে ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজও বসতে পারে, ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে ফ্রেজও বসতে পারে। কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে আপনার জেরান বসতে পারে, ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজও বসতে পারে, ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজও বসতে পারে। যারা ক্লজ বোঝে তারা ফ্রেজ বোঝে, যারা ক্লজ বোঝে তারা ফ্রেজ বোঝে। কথা বুঝছেন? ঠান্ডা মাথায় দেখেন, তাহলে লিখে রাখেন ট্রানজেটিভ ভার্ব এর, ট্রানজেটিভ ভার্ব এর বিশেষ দ্রষ্টব্য লিখে রাখেন এই গ্রাফটা তুলে। ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ, নাউন ক্লজ বসতে পারে। ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ বসতে পারে, ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ বসতে পারে। আমি যদি বলি আই নো রহিম, আমি রহিমকে চিনি, এখন আপনি নো ভার্বটাকে প্রশ্ন করেন, হু মানে কাকে, কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে বা কি, কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা আপনি ভালো করেই জানেন, এটা ভার্বের ক্লাসে পড়েছেন। কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সো নোটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, নোটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, বুঝতেছেন আপনারা? নোটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, আর রহিমটা হচ্ছে অবজেক্ট। আর এখানে রহিম অবশ্যই নাউন, একটা শব্দ, রহিম অবশ্যই নাউন। আর নাউন বসতে পারলে নাউন ক্লজও বসতে পারবে, নাউন ফ্রেজও বসতে পারবে, এটা প্রমাণিত। অবজেক্টে নাউন বসে। ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? নাউন ক্লজ যদি হার্ড লাগে তাহলে এরপরে আর কি করার আমার বলেন? একই কথা যদি বারবার বলেন, এরপরে আর কিভাবে শেখাবো আপনাদের? আমার তার কাছে কোনো ওয়ে নাই ভাই। আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, এই যে নো একটা ফাইনাইট ভার্ব, এই যে লিভস, লিভস একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে না? এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা। তাহলে নো, নো এর পূর্বে দেখেন কোনো কনজাংশন নাই, নো যুক্ত যে ক্লজটা আছে আই নো, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, কোনো সন্দেহ নাই। হোয়ার ই লিভস, এই যে হোয়ারটা আছে দেখেন, হোয়ার,
হয়ার থাকার কারণে এটা হয়ে যাবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, কথা বুঝছেন কিনা? সাবঅর্ডিনেট ক্লজ হোয়াট এভার। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা কি? এখানে এরা একটু আগেই তো দেখলাম আই নো রহিম, এই রহিমের জায়গাটা দখল করে বসে আছে। আমি জানি, আমি কি জানি? হোয়ার শি লিভ, সে কোথায় বাস করে। বাংলা সিনেমাতে দেখেন নাই? বাংলা সিনেমাতে কি হয়? কোনটা নাউন ক্লজ সেটা আইডেন্টিফাই করব কিভাবে, একটু বুঝিয়ে দেন। তা আমি এখন কি বলতেছি এগুলো? আমি কি আপনাকে কি মনে হয় যে গাঁজা খাওয়ার গল্প শোনাচ্ছি? এগুলো নাউন ক্লজের আইডেন্টিফাইয়ের জায়গা। সাবজেক্টের স্থলে আছে কিনা আপনি চেক করবেন, অবজেক্টের স্থলে আছে কিনা আপনি চেক করবেন, প্রিপোজিশনের পরে আছে কিনা আপনি চেক করবেন। আমি এগুলো কি বলতেছি তাহলে? আজব প্রশ্ন করেন ভাই। রাগ করলে আবার বলেন স্যার রাগ করে। রাগ করাও যাবে না আপনাদের ওপর, সমস্যা। আজব আজব প্রশ্ন বলেন আপনারা, ঠিক আছে? আই নো রহিম, কিছু ভার্বই তো আছে যেগুলো ট্রানজেটিভ, যেমন আই গো। আই গো জীবনেও ট্রানজেটিভ হবে না, ইনট্রানজেটিভ ভার্ব। তাহলে নো, আই নো রহিম, এ তো ট্রানজেটিভ ভার্ব। একটু আগেই তো দেখালাম, এ তো দেখেন রহিমের জায়গা নিয়ে বসে আছে। আই নো, আমি জানি। প্রশ্ন করেন কি জানি, কোথায় সে বাস করে? বাংলা সিনেমাতে হয় না যে নায়ক গরিব, নায়িকা বড়লোক, খেলার সাথী, কিন্তু তার বাবা তাকে নিয়ে অন্য শহরে চলে যায়। কোনো একদিন জানতে পারে, আই নো, আমি জানি, হোয়ার শি লিভস, সে কোথায় বাস করে। কথা বোঝেন নাই? তাহলে এই যে নো ভার্বটাকে প্রশ্ন করেন, নো ভার্ব, আমি কি জানি। তাহলে হোয়ার শি লিভস, কি জানি, সে কোথায় বাস করে। এই হোয়ার শি লিভস এটা নো ভার্বের অবজেক্ট। এটা নো ভার্বের কি? অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে নাউন বসে। এখানে তিনটা শব্দ আছে ফাইনাইট ভার্ব, তাহলে এটা শুধু নাউন না, এটা হচ্ছে নাউন ক্লজ। এটা কি ক্লজ? নাউন ক্লজ। আবার ওই যে আপনাদের ট্রেডিশনাল সিস্টেম আই নো ইট, এটা ইট দ্বারা, এই অংশটা ইট দ্বারা রিপ্লেস করলে অর্থবোধক হয়। কথা বোঝেন নাই? সিম্পল। তা আমি তো এগুলো নাউন ক্লজের আইডেন্টিফিকেশন ওয়ে বলতেছি ভাই। আপনার কাছে কি এগুলো মনে হচ্ছে না ওয়ে? দিস ইজ দ্য ওয়ে। এগুলো একদম বেসিক। কথা বোঝেন নাই? এগুলো একদম বেসিক। আই অ্যাম স্যাটিসফাইড, আই অ্যাম স্যাটিসফাইড, আই অ্যাম স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ, আই অ্যাম স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ। ঠিক আছে না? আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ। এই যে অ্যামটা ফাইনাইট ভার্ব, এই যে হ্যাভটা ফাইনাইট ভার্ব। ঠান্ডা মাথায় একটু দেখেন ভাই, একটু মানে কমেন্টের দিকে নজর না দিয়ে একটু বোঝার দিকে নজর দেন। আমি আপনাকে ক্লিয়ার করারই চেষ্টা করাচ্ছি আর কি। হ্যাঁ, মানে কমেন্টের দিকে নজর না দিয়ে একটু নিজের খাতার দিকে আর ভিডিওর দিকে নজর দেন, কেমন? এই যে অ্যাম একটা ফাইনাইট ভার্ব, হ্যাভ একটা ফাইনাইট ভার্ব। কথা বুঝছেন? এখানে ফাইনাইট ভার্ব আছে দেখেন দুইটা, একটা অ্যাম একটা হ্যাভ। এই যে অ্যামের পূর্বে দেখেন আছে আই সাবজেক্ট, কিন্তু এখানে কোনো কনজাংশন নাই। তাহলে এই অংশটা কি? প্রিন্সিপাল ক্লজ। এই অংশটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ। ঠান্ডা মাথায় একটু বোঝেন ভাই, পারবেন পারবেন। এ আপনার মতো মানুষগুলোই পারে, আপনার মতো মানুষগুলোই পারে, কেমন? আপনার মতো মানুষগুলোই পারে, একটু দেখেন, পারবেন। আপনার মতো মানুষগুলোই পারে, কেমন? একটু ধৈর্য ধরেন। তাহলে আলটিমেটলি দেখেন আই এম, এটা প্রিন্সিপাল ক্লজ। এখানে আমি একটা বিষয় বলছিলাম, দেখেন এই যে উইথ, প্রিপোজিশন কখনো দুটি ক্লজ যুক্ত করতে পারে না। এই কথাটা কিন্তু বলেছিলাম। প্রিপোজিশন কখনো দুটি ক্লজ যুক্ত করতে পারে না। প্রিপোজিশন কখনোই দুটি ক্লজ যুক্ত করতে পারে না। এ বাক্যের যদি বলেন কনজাংশনকে, সেটা হচ্ছে হোয়াট। এই হোয়াট থাকার কারণে এই যে আই হ্যাভ, হোয়াট আই হ্যাভ, এটাই সাবঅর্ডিনেট ক্লজ, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আই এম স্যাটিসফাইড উইথ, এই যে উইথ হচ্ছে প্রিপোজিশন, উইথ হচ্ছে প্রিপোজিশন, লিখেন উইথ হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এইটা হচ্ছে আপনার, এটা প্রিপোজিশনের অবজেক্ট, কথা বুঝছেন? প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এইটা হচ্ছে নাউন ক্লজ, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এটা হচ্ছে নাউন ক্লজ। আমরা ওই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসে আমরা একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? দেয়ার ইজ এ মাস সেন্স, there is much mass sense,
there is much sense in what he says, একটু ভালো করে দেখেন আর কি, হ্যাঁ। there is much sense, there কিন্তু কখনোই সাবজেক্ট না, there সবসময় অ্যাডভার্ব, there কখনোই সাবজেক্ট না, কথা বুঝছেন, there কখনোই সাবজেক্ট না, there কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে না। এই ইজ একটা ফাইনাইট ভার্ব, এই সেইস একটা ফাইনাইট ভার্ব, এখানে দেখেন ফাইনাইট ভার্ব আছে দুইটা, এবং মাস সেন্স মনে আছে, মাস হচ্ছে অ্যাডজেক্টিভ আর সেন্স হচ্ছে নাউন, এইটা মূলত নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ এবং এইটাই মূলত সাবজেক্ট, এইটাই ইজের সাবজেক্ট, এইটাই ইজের সাবজেক্ট, এবং এই অংশটা যেহেতু এই যে ফাইনাইট ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের পূর্বে কোনো কনজাংশন নাই, এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ তো থাকবেই, এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এ পর্যন্ত ঠিক আছে কিনা বলেন? প্রিন্সিপাল ক্লজ তো থাকবেই, এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এ পর্যন্ত ঠিক আছে কিনা বলেন? সুন্দর। এবার দেখেন ইন, এই যে ইনটা হচ্ছে প্রিপোজিশন, ইনটা কি প্রিপোজিশন বলছিলাম না, মিলাই নিয়েন, এটা দেখেন আপনার খাতায় আইডেন্টি পার্টস অফ স্পিচ সেম ওয়ার্ডের মধ্যে আছে, এই যে ইন থাকার কারণে দেখেন এই যে এই ইনটা কিন্তু প্রিপোজিশন, এটা কনজাংশন না। এই যে হোয়াট হি সেইস, হোয়াটটা এখানে কনজাংশন বলতে পারেন বা রিলেটিভ প্রোনাউন যাই বলেন না কেন, হোয়াট হি সেইস এইটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এইটা সাবঅর্ডিনেট ক্লজ, এইটা প্রিপোজিশন ইনের অবজেক্ট হিসাবে কাজ করতেছে, প্রিপোজিশন ইনের অবজেক্ট হিসাবে কাজ করতেছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করতেছে, তাই এটা এখন হয়ে যাবে নাউন ক্লজ, তাই এটা এখন হয়ে যাবে কি নাউন ক্লজ, কথা বুঝছেন? ক্লিয়ার? জি যাবে শামীমা আক্তার, আপনারা তো হচ্ছে সবসময় টেকনিক বলা যাবে প্রিপোজিশনের পরে আলটিমেটলি যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এটা লিখেই রাখেন, সমস্যা নাই। প্রিপোজিশনের পরে, কনজাংশন না, প্রিপোজিশনের পরে যে সাবঅর্ডিনেট ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তা, প্রিপোজিশনের পরে যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তা নাউন ক্লজ, লিখে রাখেন, কেননা আপনারা আসলে চিন্তাতে বিশ্বাসী না, টেকনিকে বিশ্বাসী, আপনারা চিন্তাতে বিশ্বাসী না, টেকনিকে বিশ্বাসী, সো লিখেই রাখেন। রিস্ক নিয়ে দিলাম, যদি ব্যতিক্রম হয়, ব্যতিক্রম জায়গায় একটু ব্যতিক্রম চিন্তা করব আর কি, তখন আবার মেনে নিয়েন, কেননা এই তথ্যটা বললাম, আপনাদের সমস্যা হচ্ছে কি জানেন, এই তথ্যটা বললাম, এর বাইরে যদি 19 আর 20 একটা উদাহরণ 19-20 হয়, কেন হলো? হইতেই পারবে না, মানে এটা একদম ধরেন বাউন্ডারি, এটা হইলেই কবিরা গুনাহ, কথা বোঝেন নাই? আপনি প্রতিদিন হাজারো কবিরা গুনায় লিপ্ত আছেন, সমস্যা নাই, এই যে একটা কথা বললাম, এর বাইরে যদি ভুল করেও কোনো কিছু ঘটে যায়, হতেই পারে না, অসম্ভব স্যার, আপনি এটা দিলেন কে, তাহলে এইটা দিলেন কে, এটা দেওয়া আপনার কবিরা গুনাহ হয়েছে, আপনার এখন ওই সদরঘাটের নোংরা পানিতে মানে ডুইবে মরা উচিত, কথা বোঝেন নাই? স্টুডেন্টের মানসিকতা এমন আর কি। আচ্ছা, বলতে পারেন, হ্যাঁ, প্রিপোজিশনের পরে যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে, তাকে আলটিমেটলি কি বলতে পারেন? বলতেই পারেন হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, ঠান্ডা মাথায় এবার দেখেন, কমপ্লিমেন্ট মনে আছে তো, কমপ্লিমেন্ট আর মডিফাই মনে আছে? হি ইজ এ টিচার, এটা কমপ্লিমেন্ট না বলেন তো? এটা হি এর কমপ্লিমেন্ট না? হি এর কমপ্লিমেন্ট কিনা বলেন? এটা হি এর কমপ্লিমেন্ট কিনা বলেন? কমপ্লিমেন্ট আর মডিফাই মনে আছে? একটু রিকল করেন, কমপ্লিমেন্ট ব্যাপারে কোনো কিছু মনে আছে কিনা?
কমপ্লিমেন্ট কি জিনিস মনে আছে তো? কমপ্লিমেন্ট মানে ইগাল টু দ্বারা রিপ্লেস করা যায়। হি ইজ এ টিচার বা শাহিন ইজ এ টিচার, কথা বুঝছেন কিনা? শাহিন ইজ এ টিচার, এটা কিন্তু কমপ্লিমেন্ট। যেমন পরিমণি, পরিমণি, পরিমণি ইজ অ্যান অ্যাক্টর। পরিমণি একজন অ্যাক্টর না, অ্যাক্ট্রেস। পরিমণি ইজ অ্যান অ্যাক্ট্রেস, এটা হচ্ছে পরিমণির কমপ্লিমেন্ট। আর পরিমণি, পরিমণি ইজ বিউটিফুল, বিউটিফুল, হ্যাঁ, এটা হচ্ছে পরিমণি মডিফাই। এটা মনে আছে তো? এই মডিফাই আর কমপ্লিমেন্ট কিন্তু এখানেও কাজে লাগবে। কেমন? এই মডিফাই আর কমপ্লিমেন্ট কিন্তু এখানেও কাজে লাগবে, কথা বলছেন? পরিমণি অ্যাক্ট্রেস, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। পরিমণি হচ্ছে অ্যাক্ট্রেস, এটা কমপ্লিমেন্ট। পরিমণি অ্যাক্ট্রেস, এটা কমপ্লিমেন্ট, ইগাল টু দ্বারা রিপ্লেস করা যায়। আর পরিমণি হচ্ছে বিউটিফুল, এটা হচ্ছে মডিফাই, হোয়াট এভার। সুন্দর, শরীফুল ইসলাম সাইফ। এবার একটু তাহলে আসেন আমরা দেখি যে আলটিমেটলি দ্য অ্যালিগেশন এগেনস্ট ইরান, এটা আলটিমেটলি 2019 সালের ডেইলি স্টারের সম্পাদকীয়, ঠিক আছে না? Allegation against Iran is that it is arming belligerents, belligerents, belligerents। এখন যে বাক্যটা লিখলাম স্যার এই বাক্যই তো বুঝি না, এখানে আবার ক্লজ বের করব কেমনে? অ্যালিগেশন মানে তো জানেন অভিযোগ, অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ। এগেনস্ট মানে তো জানেন বিরুদ্ধে, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। এখানে ইজ আর্মিং, ইট দ্বারা মূলত ইরানকেই বোঝাচ্ছে। এই আর্মিং এখানে আর্ম মানে হচ্ছে ভার, অস্ত্র সরবরাহ করা। এখানে আর্ম মানে হচ্ছে অস্ত্র সরবরাহ করা, কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে আলটিমেটলি যখন হচ্ছে যিনি তিনি টিচার, ওই যে আলটিমেটলি এটা একটা সমাসের নাম আছে না, কি যেন সমাস, যিনি জজ তিনি সাহেব, কর্মধারায় সমাস, কথা বোঝেন নাই? এই আম মানে হচ্ছে অস্ত্র সরবরাহ করা। এখানে এটা ডেইলি স্টারের বাক্য, এটা কথা বুঝছেন? 2019 সালের মেবি 17 সেপ্টেম্বরের একটা বাক্য, মানে এটা এডিটোরিয়াল থেকে নেওয়া, 2019 সালের 17 সেপ্টেম্বর থেকে নেওয়া আর কি, এটা ডেইলি স্টারের বাক্য। দেখেন তো আলটিমেটলি দেখেন, আপনি এই বাক্য যদি বোঝেন আপনি অনুবাদও বোঝেন, ক্লজ অনুবাদে কাজে লাগে। এখানে ইজ একটা ফাইনাইট ভার্ব, ইজ আর্মিং অস্ত্র সরবরাহ করতেছে, ফাইনাইট ভার্ব। বিলিজারেন্স মানে হচ্ছে এখানে যুদ্ধবাজ। নর্মালি বিলিজারেন্স মানে যুদ্ধবাজ হলেও এখানে বিলিজারেন্স মানে হচ্ছে সশস্ত্র গোষ্ঠী, বা লিখে রাখেন জঙ্গি গোষ্ঠী তাদের ভাষায় আর কি, হ্যাঁ। বিলিজারেন্স মানে হচ্ছে যুদ্ধবাজ, এটা হচ্ছে আলটিমেটলি ডিকশনারি ভাষা। বিলিজারেন্স মানে যুদ্ধবাজ, এটা ডিকশনারি ভাষা। যেমন হচ্ছে টেরিফিক তামিম, বাংলাটা হবে দুর্দান্ত তামিম, কথা বুঝছেন? আর যদি বলেন টেরিফিক নয়ন বন্ড, তখন হবে দুর্ধর্ষ নয়ন বন্ড, কথা বুঝছেন কিনা? তো এই যে একটা শব্দ, একটা বিষয় মনে রাখবেন, একটা শব্দ ডিকশনারিতে টেরিফিক নেগেটিভ, এ নেগেটিভ না পজিটিভ অর্থ দিবে, এটা নির্ভর করবে কনটেক্সের উপর। এই টেরিফিক তামিম যখন দুর্দান্ত খেলবে তখন আমরা বলবো বিলিজারেন্টস, মনোরম ইস্যু, BELLIGERENT, তার সাথে যুক্ত করছি এস, বিলিজারেন্টস, BELLIGERENTS, বিলিজারেন্টস। এবার ঠান্ডা মাথায় দেখেন, যুদ্ধবাজ, এটা ডিকশনারি হচ্ছে যুদ্ধবাজ। তাহলে টেরিফিক তামিম, দুর্দান্ত তামিম, টেরিফিক নয়নবন, দুর্ধর্ষ নয়নবন। সো এই কারণে এগুলো অনুবাদে কাজে লাগবে। রিটেন তো দিবেন, রিটেন বিশেষ প্রিলি পাস করলে রিটেন দিবেন, অথবা হচ্ছে ব্যাংকগুলো দিবেন, কাজে লাগবে আর কি, হ্যাঁ। তো আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি দেখেন, যে বিলিজারেন্টস যুদ্ধবাজ, এটা তো অবজেক্ট, যাই হোক ঠান্ডা মাথায় একটু দেখেন। তাহলে এই যে ইজ থেকে এই পর্যন্ত, দ্য এলিগেশন এগেনস্ট ইরান ইজ, এই পর্যন্ত হচ্ছে প্রিন্সিপাল ক্লজ।
এই ইজ ভার্বের পূর্বে কোনো কনজাংশন নাই। ইরানের বিরুদ্ধে অভিযোগ, ইজ মানে হলো, এই অংশটুকু অর্থাৎ এই পর্যন্ত এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ইনশাআল্লাহ। এবার দেখেন অভিযোগটা কি। অভিযোগটা হচ্ছে এই যে দ্যাট, এই দ্যাট থেকে শুরু করে এই অংশটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। শেয়ান তাওসিফ ভালো করে একটু বোঝো, দ্যাট থেকে শুরু করে দ্যাট, এই যে দ্যাট থেকে শুরু করে এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তা আলটিমেটলি আমি যদি বলি যে তোমার বিরুদ্ধে আমার অভিযোগ হলো তুমি আমার বোনকে ডিস্টার্ব করো, মনে করেন, হ্যাঁ, তো অভিযোগটা এটা না যে তুমি ডিস্টার্ব করো, এটাই তো অভিযোগ। যেটাই অভিযোগ সেটাই ডিস্টার্ব করো না, বলেন তো ভাই? হুম। ইরানের বিরুদ্ধে অভিযোগ কি? যে ইরান যে জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করতেছে, আর্মিং, আর্মিং মানে অস্ত্র সরবরাহ করা, ইরান যে অস্ত্র সরবরাহ করতেছে এইটাই তো অভিযোগ না ভাই, বলেন তো? ইরান যে অস্ত্র সরবরাহ করতেছে এইটাই তো অভিযোগ, কথা বলেন নাই? আমি কিন্তু এখানে ইকাল টু দিয়ে, ঈদের পরে ইকাল টু দিয়ে বলতে পারি অভিযোগ ইকাল টু অস্ত্র সরবরাহ করা, মানে আমি এটা বলতেই পারি যে অভিযোগ, অভিযোগ ইকাল টু অস্ত্র, অস্ত্র সরবরাহ করা। কথা কি বুঝেন নাই? অভিযোগটাই হলো অস্ত্র সরবরাহ করা। কথা কি ক্লিয়ার? তাহলে এই যে অস্ত্র সরবরাহ করা এইটা অভিযোগের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে। কমপ্লিমেন্ট, যেটাই অভিযোগ সেটাই অস্ত্র সরবরাহ করা, এটাই হচ্ছে অস্ত্র সরবরাহ করা, ঠিক আছে কিনা? অভিযোগ হচ্ছে আপনি ইয়াবা সেবন করেন, এটাই তো অভিযোগ, তাই না? যে আপনি ইয়াবাসা সেবন করেন, এটাই কি আপনার বিরুদ্ধে অভিযোগ না? তাহলে আলটিমেটলি এই অস্ত্র সরবরাহ করাটা হচ্ছে অভিযোগের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে। কথা কি বুঝাইতে পারছি ভাই? এর স্যার কি বুঝাবো? এইটা এই যে ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে এইটা নিচে তাদের জায়গা আছে লিখেন, কমপ্লিমেন্ট হিসাবে এইটা নাউন ক্লজ, এটা বি ভার্বের, এই যে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ। বুঝলেন কিনা বলেন ভাই? লিখেন হ্যান্ডসাম ইজ, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। এই যে ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ডাজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, ডাজ একটা ফাইনাইট ভার্ব। কেমন? ইট, আর্মিং এর সাবজেক্ট হচ্ছে ইট, কেমনটা লাগে? ইট দ্বারা ইরানকে বোঝাচ্ছে। এই হ্যান্ডসাম ইজ এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কেননা এর পূর্বে কোনো কনজাংশন নাই। ওখানে তো ইট দেওয়াই আছে, ইট আপনার সাবজেক্ট মনে হয় না? আর হোয়াট হ্যান্ডসাম ডাজ, এই যে ফাইনাইট ভার্ব এর পূর্বে একটা কনজাংশন আছে, এইটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ, এইটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? আচ্ছা, ভালো কথা, এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। আর এই অংশটুকু হ্যান্ডসাম যা করে সেটাই হ্যান্ডসাম। ওই যে শাহরুখ খান হাফ প্যান্ট পরে, সিরা প্যান্ট পরে, আপনার কাছে মনে হয় ওটাই হ্যান্ডসাম। এই যে ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে, মানে হ্যান্ডসাম যা করে তাই হ্যান্ডসাম। ও হাফ প্যান্ট পরলেও হ্যান্ডসাম, প্যান্ট না পরলেও হ্যান্ডসাম, কথা বোঝেন নাই?
তো এটা বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে এইটা হচ্ছে নাউন ক্লজ। এটা বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে এইটা মূলত নাউন ক্লজ। কেমন? বুঝলেন ভাই? আপনারা বুঝলেন না আমি বুঝলাম না? কথা বুঝছেন? কমপ্লিমেন্ট না জানলে ঝামেলা আছে, মডিফাই না জানলে ঝামেলা আছে। আসেন, শেষ। অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এই কথাটা একটা বাচ্চাও বোঝে। অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। আর অ্যাডজেক্টিভের আবার কাজ কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজও নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। এই সিম্পল জিনিস যারা বোঝে না তাদেরকে বোঝানো কোনোদিনই সম্ভব না। অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন প্রোনাউনকে মডিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজও নাউন প্রোনাউনকে মডিফাই করবে। এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা, অ্যাকর্ডিং টু দ্য বুকস। কথা বুঝছেন কিনা? আচ্ছা, আসেন। এবার আমরা একটু গ্রামাটিক্যালের সংজ্ঞা, মানে একটু আমার ভাষায় বলি। আসেন, রিলেটিভ প্রোনাউন আপনারা সবাই জানেন, এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে প্রোনাউনের ক্লাসে। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কয়টা বলেন তো? রিলেটিভ অ্যাডভার্ব কয়টা? একটু কমেন্ট করেন। রিলেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব এর পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে একে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। এখন কেউ যদি বলেন যে স্যার অ্যান্টিসিডেন্ট বুঝি না, তাহলে তারে নিয়ে যাইয়া ওই সদরঘাটের ময়লা পানিতে চুবানো উচিত। কেউ যদি বলেন অ্যান্টিসিডেন্ট বোঝেন না, প্রোনাউনের উপর টোটাল ক্লাস নিচে হচ্ছে 6টা বা 7টা। এরপরে যদি এখন কেউ এসে কমেন্ট করেন, তারে কমেন্ট সহ ধরে নিয়ে যাইয়া সদরঘাটের ময়লা পানিতে চুবানো উচিত। বেশি না, 10 সেকেন্ড, বেশি রাখলে মরে যাবে। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব এর পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। ঠিক আছে না? সুন্দর। অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। কথা বুঝছেন কিনা? রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে এখান থেকে সিদ্ধান্ত যে অ্যান্টিসিডেন্ট থাকতে পারে শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে। এদের বাইরে আর কারো পূর্বে কোনো নাউন বসলেও তাদেরকে আর অ্যান্টিসিডেন্ট বলা যাবে না। যেমন ধরেন হচ্ছে, আমি যদি বলি বিফোরের পূর্বে যদি বিফোর কনজাংশনও হয়, এর পূর্বে কোনো নাউনও থাকে, একে অ্যান্টিসিডেন্ট বলা যাবে? বলেন তো ভাই। বিফোর যদি বলি, বিফোরের পূর্বে যদি কোনো নাউন থাকে, একে অ্যান্টিসিডেন্ট বলা যাবে? বলেন তো ভাই। এটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর অনেক কিছু নির্ভর করতেছে। এক বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজ শেষ হয়ে যাবে। সুন্দর, এই যে বুঝতে পারলেন? আচ্ছা, ভালো লাগলো। এই ব্যাপারটা মাথায় রাখেন যে বিফোরের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন থাকলে তাকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না। ভালো লাগলো। তাহলে এবার লিখেন অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এই কথাটা লিখেন, এরপরে আমরা কিছু সিদ্ধান্ত নিব।
এই কথাটা লিখেন, এরপরে আমরা কিছু সিদ্ধান্ত নেব। তাহলে কাল আসবি তো? আয়, সমস্যা নেই, খেয়ে না ভাই, যাওয়ার সাথে সময় নেই। সবাই ডিউটি করো, রাত্রেও ডিউটি। আচ্ছা ভাই, দেখ তোর যেটা ভালো। তাহলে অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এবার এখান থেকে একটা চিন্তাশীলতা আপনাকে বের করতে হবে, অর্থাৎ একটু চিন্তা করে কাজ করতে হবে। চিন্তাটা একটু কি দেখেন, একটু সফট চিন্তা করতে হবে, সফট। সেটা হচ্ছে, আমি যদি বলি হচ্ছে হয়ার, এই হয়ার দিয়ে আপনাকে বাস্তবতা বলি, একটু পরে প্রমাণ করব। এটা দিয়ে নাউন ক্লজও হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে, আর অ্যাডভার্ব ক্লজও হতে পারে। অ্যাডভার্ব ক্লজও হতে পারে, কথা বুঝছেন? হয়ার এটা রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারি, কখনো সিচুয়েশন এটা কনজাংশনও বলতে পারি, কারণ অ্যান্টিসিডেন্ট না থাকলে তখন কনজাংশন হয়ে যাবে, তাই না? ঠান্ডা মাথায় একটু ভেবে কাজ করেন, শেষ হয় নাই। এই যে হয়ার, হয়ার দিয়ে আমরা 3 প্রকার ক্লজই গঠন করতে পারবো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, তাই না? হয়ার দিয়ে আমরা 3 ধরনের ক্লজ গঠন করতে পারবো। এই যে ধরেন ইফ, ইফ দিয়ে নাউন ক্লজও গঠন করা যাবে, আবার অ্যাডভার্ব ক্লজও গঠন করা যাবে, কথা বুঝছেন কিনা? ইফ দিয়ে, কেননা ইফ দিয়ে কিন্তু ভাই দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করা যাবে না। ইফ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করা যাবে না, কেননা এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে না। ইফ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করা যাবে না, যাবে না, যাবে না। ইফ দিয়ে নাউন ক্লজ গঠন করা যাবে, অ্যাডভার্ব ক্লজ গঠন করা যাবে। আমি প্রমাণ করে দিচ্ছি, গঠন করে প্রমাণ করে দিব। কিন্তু ইফ দিয়ে কোনোভাবেই অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করা যাবে না, যাবে না এবং যাবে না। এই ব্যাপারে কোনো দ্বিমত আছে কিনা বলেন তো ভাই? সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা যদি, আচ্ছা আবার একটু ঘোলা হয়ে গেছে, মাইন্ড করেন না, ঠিক হয়ে যাবে, কমেন্টও করেন না, হ্যাঁ? এই ব্যাপারে যদি একমত হন, তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি। একটু ঘোলা হয়েছে, কমেন্ট করার দরকার নেই, আবার ঠিক হয়ে যাবে। নেট তো ওই 64 বছর বাংলাদেশের নেট হচ্ছে 64 বছর শ্বাসকষ্টের রোগের মতো, যায় আর আসে, যায় আর আসে, কথা বুঝছেন ভাই? আচ্ছা, এবার ঠিক হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি কি, যে সিদ্ধান্ত লিখেন, সিদ্ধান্ত লিখেন কোনো একটি, যদি মাথায় না ঢোকে তাহলে মাথায় একটা টাক্কা করে বাড়ি মারবেন। কোনো একটি ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ভাবতে পারি যদি ওই ক্লজটি রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। এই সিদ্ধান্তটা আগে লিখেন, তারপরে আমি বোঝাচ্ছি। কোনো একটা ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ভাবতে পারি, যে আমরা ধারণা করতে পারি এটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। কন্ডিশন কিন্তু আরেকটা আছে,
কোন একটি ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ভাবতে পারি যদি ওই ক্লজটি রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। কথা বুঝছেন? দেখুন হয়ার দিয়ে, মনে করেন হয়ার দিয়ে আগে লিখেন, এটা তোলা হলে সিদ্ধান্তটা তোলা হইলে আমাকে একটু বলবেন, সিদ্ধান্তটা তোলা হইলে বলবেন। আবারও বলতেছি, কোনো একটি ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ভাবতে পারি যদি ওই ক্লজটি রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। ভাবতে পারি, হবে কিনা এখনো বলছি না, সিদ্ধান্তটা তোলা হলে বলবেন। তাহলে যেমন ধরেন হচ্ছে হয়ার দিয়ে একটা ক্লজ শুরু হলে তাকে আমরা মনে মনে ভাবতে পারি এটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। তারপরে কি সিদ্ধান্ত নিব যে অ্যান্টিসিডেন্ট আছে কিনা। তাহলে কোনো একটি ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ভাবতে পারি যদি ওই ক্লজটি রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। লিখেন এবং তাদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে। শেষ। তাহলে একদম শিওর তাদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে একদম 100 শিওর ওটা অ্যাডজেক্টিভ ক্লজ। 100 শিওর ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কথা বুঝছেন কিনা? তাহলে আলটিমেটলি অ্যান্টিসিডেন্ট থাকার যদি শর্তটাই চলে আসে, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, আরেকটা নিতে পারি, সিদ্ধান্ত 2, উল্টা সিদ্ধান্ত, এটার ঠিক বিপরীত সিদ্ধান্ত কি? যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব ব্যতীত রিলেটিভ প্রোনাউন, এই যে রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব, এই যে একটা রিলেটিভ প্রোনাউন 7টা, রিলেটিভ অ্যাডভার্ব কয়টা? 4টা। এই 4টা 7টা ব্যতীত বাকি সাবঅর্ডিনেট আরও যে কনজাংশনগুলো আছে, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত সাবঅর্ডিনেট ক্লজকে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না। দেখেন বুঝছেন কিনা? আগের কথার বিপরীত কথা, আগের সেন্টেন্সের বিপরীত কথা। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব ব্যতীত আমাদের আরও কিছু সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সেই কনজাংশনগুলো দ্বারা গঠিত কোনো একটি সাবঅর্ডিনেট ক্লজকে আর যাই হোক, এটা নাউন হতে পারে, বাকি যেমন যে ধরেন ইফ বললাম, বিফোর বললাম, আর যাই হোক, এটাকে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ ভাবা যাবে না। কেননা রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব ব্যতীত আর কারো পূর্বেই অ্যান্টিসিডেন্ট থাকবে না। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব ব্যতীত আর কারো পূর্বেই অ্যান্টিসিডেন্ট থাকবে না। যেমন ধরেন দো, অ্যান্টিসিডেন্ট থাকবে না, অলদো অ্যান্টিসিডেন্ট থাকবে না। এগুলো দিয়ে নাউন অথবা অ্যাডভার্ব হতে পারে, কিন্তু এগুলোকে দিয়ে থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ ভাবা যাবে না। ক্লিয়ার সোনামানিকগুলো?
যদি ক্লিয়ার হন খুবই ভালো, না ক্লিয়ার হলে আরও ভালো, আরেকবার দেখবেন। যদি ক্লিয়ার হন তো খুবই ভালো, আর না ক্লিয়ার হলে আরও ভালো। ঠিক আছে না? ওকে, মাশাল্লাহ। আসেন তাহলে জান্নাত হু ইজ, জান্নাত না, লিখেন দ্য গার্ল হু ইজ ওয়ারিং এ ব্লু শাড়ি। কথা বুঝছেন কিনা? ইজ মাই ওয়াইফ ওয়ারিং এ ব্লু শাড়ি, ইজ মাই ওয়াইফ। ওকে, তাহলে এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা, ইজ ওয়ারিং, ইজ। এই যে আছে দেখেন হু, প্রথম কথা হচ্ছে হু থেকে শাড়ি পর্যন্ত, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রথম কথা, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে ইজ, মনে রাখবেন ইজ মাই ওয়াইফ, ইজ মাই ওয়াইফ, এটা প্রিন্সিপাল ক্লজ। ইজ, ইজ হচ্ছে একটা ভার্ব, এটা অবশ্যই ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব। এই ইজের সাবজেক্ট কিন্তু দ্য গার্ল, ইজের সাবজেক্ট মনে রাখবেন ইজ, ইজের সাবজেক্ট কিন্তু হচ্ছে দ্য গার্ল। এই বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য গার্ল ইজ মাই ওয়াইফ, দ্য গার্ল ইজ মাই ওয়াইফ, দ্য গার্ল ইজ মাই ওয়াইফ। এটা ভুলে গেলে চলবে না। দ্য গার্ল ইজ মাই ওয়াইফ, এটা ভুললে একদমই চলবে না। আবার কেউ কমেন্ট করেন না স্যার উপরে লিখছেন, ধৈর্য ধরেন, দেখাচ্ছি। আচ্ছা, ঠান্ডা মাথায় কেমন, ধৈর্য ধরলেই সব পাওয়া যায়, তাড়াহুড়া করলে কিছু হয় না। ঠান্ডা মাথায় মনে রেখেন দ্য গার্ল ইজ মাই ওয়াইফ, মেয়েটা আমার ওয়াইফ। কোন মেয়েটা? এই ইজের সাবজেক্ট কিন্তু দ্য গার্ল, মনে রেখেন এটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে না? এই যে আলটিমেটলি এটা পুরোটাই, এই পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এবার হচ্ছে হু, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু, এই হুয়ের মাথার উপর লিখেন এটা রিলেটিভ প্রোনাউন। কথা বুঝছেন কিনা? হু, গার্ল, এই গার্ল হচ্ছে অ্যান্টিসিডেন্ট, গার্ল এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। একই সাথে এ ইজ ভার্বের কিন্তু সাবজেক্টও, মনে রাখেন এ কিন্তু ইজ ভার্বের, এ কিন্তু ইজ ভার্বের সাবজেক্ট। আমি আমার মায়ের সন্তান, অ্যাট দ্য সেম টাইম আমি আমার ছেলের বাবা, সো বোথ আর কারেক্ট। কেমনটা লাগে নিয়ে তো এত ডিস্টার্ব করলে ভালো লাগে? ঠিক আছে, বলেন তো। আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, বলেন তো। ওকে, আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখেন যে এই যে ইজ ওয়ারিং এটা রিলেটিভ প্রোনাউন, তাহলে অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নামই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নামই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেননা
হু ইজ ওয়ারিং এ গার্ল, হু ইজ ওয়ারিং এ গার্ল, এটা এটা গার্লকে মডিফাই করতেছে। এই অংশটা এই অংশটা এই অংশটা গার্লকে মডিফাই করতেছে। এটা কোনো ভার্বের সাবজেক্ট না, এটা ভার্বের সাবজেক্ট না, অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না। এটা ভালো করে জানেন, অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না, অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্টে বসবে না। এটা আপনারা ভালো করেই জানেন, অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না, অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না, অ্যাডজেক্টিভ ক্লজ ও সাবজেক্টে বসবে না। আলটিমেটলি লিখেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তোলেন বাক্যটা, all that glitters is not gold. বাক্যটা তোলেন, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। এই বাক্যটার মূল বাক্য হচ্ছে ওই যে দেখেন, ইজ নট গোল্ড, এটা প্রিন্সিপাল ক্লজ। অল ইজ নট গোল্ড, এই ইজের সাবজেক্ট কিন্তু অল, ইজের সাবজেক্ট কিন্তু অল। এই ইজ থেকে তীর চিহ্ন দেন, ইজের সাবজেক্ট কিন্তু অল। কথা বুঝছেন? এই ইজের সাবজেক্ট কিন্তু কে? অল। কথা বুঝছেন? এই যে দ্যাট গ্লিটার্স, এখানে দুইটা ভার, ইজ একটা, গ্লিটার্স, গ্লিটার্স মানে চকচক করা, চকচক করা। এই যে দ্যাট, এই অলটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অলটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা এটা এই দ্যাট গ্লিটার্স, এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা অলকে মডিফাই করার কারণে এটা এখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। কথা বুঝছেন কিনা? লিখেন আনইজি, আনইজি, আনইজি লাইস দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন। আনইজি লাইস দ্য হেড দ্যাট ওয়ার এ ক্রাউন, যে মাথায় মুকুট থাকে সে মাথায় স্বস্তি থাকে না। কথা বুঝছেন কিনা? আনইজি লাইস দ্য হেড, আনইজি লাইস দ্য হেড। পোলাপান পড়বে না, পোলাপানরে ধরে ধরে এক একটারে বিয়ে দিতে হবে। ঘাড়ের উপর জোয়াল পড়লে দেখবেন এমনি পড়বে, মোবাইল আর স্ক্রোল করবে না। কথা বুঝছেন? হাজার বাস্তবতা আছে। আনইজি, আনইজি লাইস, এই যে লাইস দ্য হেড, এই আনইজি লাইস দ্য হেড এটা প্রিন্সিপাল ক্লজ। আনইজি লাইস দ্য হেড এটা প্রিন্সিপাল ক্লজ। কথা বুঝছেন? আনইজি লাইস দ্য হেড এটা প্রিন্সিপাল ক্লজ। আনইজি লাইস দ্য হেড এটা প্রিন্সিপাল ক্লজ। যাই হোক, হেডের নিচে লিখেন অ্যান্টিসিডেন্ট, হেডের নিচে লিখেন অ্যান্টিসিডেন্ট। দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই দ্যাট থেকে শুরু করে এইটা অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজ, যেটা অ্যান্টিসিডেন্টকে মডিফাই করতেছে, অ্যান্টিসিডেন্টকে মডিফাই করতেছে। এইটা লিখেন অ্যাডজেক্টিভ ক্লজ, এটা লিখেন অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজ চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লজ। কথা বুঝছেন? লিখেন ঠান্ডা মাথায়, I know where he lives. লিখেন I know where he lives, I know where he lives। এই যে নো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে এটা নাউন ক্লজ, কোনো অ্যান্টিসিডেন্ট নাই। লিখেন কিন্তু I know the place where he lives, I know the place where he lives। পার্থক্য বোঝা লাগবে, খালি দৌড়ায়েন না, উদাহরণ দেখা পার্থক্য বোঝা লাগবে। এই দ্য প্লেস অ্যান্টিসিডেন্ট, এই যে হয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন না। আর এই যে পুরো ক্লজ, এইটা হচ্ছে এখন অ্যাডজেক্টিভ ক্লজ, এইটা হচ্ছে আপনার এখন কি? অ্যাডজেক্টিভ ক্লজ। কথা বুঝছেন? এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ।
পার্থক্য না বুঝে দৌড়ায়েন না। আচ্ছা, হেডলাইন দেন স্পেশাল, হেডলাইন দেন স্পেশাল। পার্থক্য না বুঝে দৌড়ায়েন না। স্পেশাল লিখেন দ্য নিউজ দ্যাট হি ডায়েড ওয়াজ ফলস। আর আরেকটা লিখেন দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি ওয়াজ ফলস। ঠিক আছে না? এটা হচ্ছে কনফ্লিক্টিং একটা ইস্যু, এটা একটা কনফ্লিক্টিং ইস্যু, এটা কনফ্লিক্টিং ইস্যু। ঠান্ডা মাথায়, এটা কনফ্লিক্টিং ইস্যু। দ্যাট হি ডায়েড, দ্যাট ইউ গেভ মি, কথা বুঝছেন? এটা কনফ্লিক্টিং একটা ইস্যু। তোলা হইলে একটু বললেন, ব্যাখ্যা দিব। তোলা হইলে বললেন, ব্যাখ্যা দিব। আচ্ছা, তোলা হয়েছে কিনা বলেন। এই দুটো উদাহরণ তোলা হয়েছে কিনা বলেন। আচ্ছা, এবার এটা লিখেন নাউন ক্লজ, এটা লিখেন নাউন ক্লজ, আর এটা লিখেন অ্যাডজেক্টিভ ক্লজ। এটা লিখেন নাউন ক্লজ আর এটা লিখেন অ্যাডজেক্টিভ ক্লজ। একটু যার বললাম স্বাভাবিক নিয়ম আছে, তার অস্বাভাবিক নিয়ম আছে। ঠান্ডা মাথায়, এটা নিউজ, এই যে নিউজ, নিউজের নিচে লিখেন অ্যান্টিসিডেন্ট। আর এটা নিউজ, নিউজের নিচে লিখেন অ্যান্টিসিডেন্ট। দুটো অ্যান্টিসিডেন্ট। সে যে মারা গেছে, শি ডাইড, সে যে মারা গেছে, এটা নিউজ। এটা ইকাল টু দ্বারা রিপ্লেস করা যায়। এটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্টের কমপ্লিমেন্ট, তাই এটা নাউন ক্লজ। কথা বুঝছেন? একটু ভেবে দেখেন, সে যে মারা গেছে এটাই কিন্তু নিউজ। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, সে যে মারা গেছে এটা হচ্ছে নিউজ, সে যে মারা গেছে এটাই হচ্ছে নিউজ। কথা বুঝছেন? তাহলে আলটিমেটলি মনে রাখবেন, এটা নিয়ম আর কি লিখে রাখবেন বা লিখাবো। অ্যান্টিসিডেন্টের যদি কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে না, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজ যদি ওই অ্যান্টিসিডেন্টের কমপ্লিমেন্ট হয় তবে তা নাউন ক্লজ। কথা বুঝছেন? ঠান্ডা মাথায়, সে যে মারা গেছে এটাই কিন্তু নিউজ। ওই যে কমপ্লিমেন্ট ব্যাপারটা আবার আসতেছে, বুঝছেন? কমপ্লিমেন্ট ব্যাপারটা, সে যে মারা গেছে এইটাই কিন্তু নিউজ, সে যে মারা গেছে এইটাই নিউজ। এই নিয়মটা ভালো করে বুঝে আসেন, কালকে আরও দুটো উদাহরণ দিব। সে যে মারা গেছে এটাই কিন্তু নিউজ। আর এই যে দেখতেছেন এইটা, এই অংশটা, এই অংশটা নিউজকে, এই অংশটা নিউজকে মডিফাই করতেছে, মডিফাই। এটা কিন্তু ইকাল টু দ্বারা রিপ্লেস করা যায় না। এটা কি নিউজ আমি জানি না, দ্যাট ইউ গেভ মি, তুমি আমাকে যে নিউজটা দিয়েছিলে সেটা ফলস। এখন এটা মৃত্যুর নিউজ না, জন্মের নিউজ না, এ প্লাস আমি জানি না, এটা করতেছে মডিফাই। এই যে এটা হচ্ছে মডিফাই,
এইটা মডিফাই হওয়ার কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা কমপ্লিমেন্ট হওয়ার কারণে এটা হচ্ছে আপনার নাউন ক্লজ। কথা বুঝছেন? এটা কমপ্লিমেন্ট হওয়ার কারণে এটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার কিনা বলেন? এটা কমপ্লিমেন্ট হওয়ার কারণে এটা হচ্ছে নাউন ক্লজ। এটা বোঝা লাগবে আর কি। সে যে মারা গেছে, ব্যতিক্রম বলে অনেক কিছু আছে, লিখে রাখেন। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজ যদি ওই অ্যান্টিসিডেন্ট, ওই অ্যান্টিসিডেন্ট এর কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট হয় তবে, কমপ্লিমেন্ট হয় তবে উক্ত ক্লজটি, উক্ত ক্লজটি হবে নাউন ক্লজ, উক্ত ক্লজটি হবে নাউন ক্লজ। কথা বুঝছেন? অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজ, লিখে রাখেন সংজ্ঞাটা। অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজটি যদি ওই অ্যান্টিসিডেন্ট এর কমপ্লিমেন্ট হয় তবে উক্ত ক্লজটি হবে নাউন ক্লজ। লিখেন কিন্তু, লিখেন কিন্তু অ্যান্টিসিডেন্ট এর, অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজ যদি, অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজ যদি, অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজ যদি ওই অ্যান্টিসিডেন্টকে, অ্যান্টিসিডেন্টকে মডিফাই, মডিফাই করে, মডিফাই করে তবে উক্ত, উক্ত ক্লজটি, উক্ত ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ, উক্ত ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। সঞ্জিদা ইসলাম, আপনি আগে এই সেন্টেন্স দুটো বোঝেন, ইনশাল্লাহ কালকে আরও উদাহরণ দিব আর কি। বোঝেন নাই? আগে আপনি নিয়মটা বোঝেন, নিয়মটা আগে বোঝেন, এরপরে উদাহরণের অভাব হবে না। আপনি বইটা খুলবেন, উদাহরণ অনেক পাবেন, অনেক পাবেন। যে কোনো একটা বই খুলবেন, উদাহরণের শেষ নাই, উদাহরণের শেষ নাই। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ সহজ কথা, অ্যাডভার্বের, অ্যাডভার্বের মতো কাজ করবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করবে। দ্বিতীয় কথা, ইট দ্বারা, ইট দ্বারা রিপ্লেস, রিপ্লেস করা, ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, ইট দ্বারা রিপ্লেস করা, না না, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। অবশ্যই বিভার্বের সাবজেক্ট দুইটাই না। মডিফাই আর যদি কমপ্লিমেন্ট এক না হয় তাহলে আপনি সাবজেক্ট ধরবেন কেমনে? মডিফাই কখনো সাবজেক্ট হয়? মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয়? অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয়? আপনি আমারে বোঝান। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি সাবজেক্ট হয়? আপনি শুধু স্টেটমেন্ট দিলে হবে? অ্যাডজেক্টিভ কি কখনো সাবজেক্ট হয়? অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয়? আমারে বোঝান। যে মডিফাই করে, যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয়? যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয়? আলটিমেটলি আপনাকে সব দিকে মাথায় রাখতে হবে। ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, আর অ্যান্টিসিডেন্ট থাকবে না, অ্যান্টিসিডেন্ট থাকবে না। কথা বোঝেন নাই? অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, কেননা বার্বের সাবজেক্টও না অবজেক্টও না। অ্যাডভার্ব বাক্যের সাবজেক্টও হতে পারে না, অবজেক্টও হতে পারে না, তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। সহজ কথা।
অ্যাডভার্বিয়াল ক্লজ ও বাক্যের সাবজেক্টও হতে পারে না, অবজেক্টও হতে পারে না, তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। অ্যাডভার্বের মতো কাজ করবে। অ্যাডভার্ব কীভাবে কাজ করে আপনি জানেন? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যান্টিসিডেন্ট থাকবে না। অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে অ্যান্টিসিডেন্ট থাকবে না। সহজ কথা, অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে অ্যান্টিসিডেন্ট থাকবে না। অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে অ্যান্টিসিডেন্ট থাকবে না। অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে অ্যান্টিসিডেন্ট থাকবে না। কথা বুঝছেন কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে অ্যান্টিসিডেন্ট থাকবে না। সহজ কথা, এই তিনটা জিনিস যদি বোঝেন তাহলে আপনি ক্লজ বোঝেন। দেখেন, আই নো, আরেকবার আই নো হোয়ার হি লিভস, একটু আগে দিলাম। এটা দিয়ে এই বাক্যটা তিনবার লেখা হলো। নো ট্রানজেটিভ ভার্ব, ট্রানজেটিভ ভার্বের এটা অবজেক্ট, আর অবজেক্ট হওয়ার কারণে এটা হচ্ছে নাউন ক্লজ। আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। দ্য প্লেস অ্যান্টিসিডেন্ট, হোয়ার হি লিভস অ্যাডজেক্টিভ ক্লজ, আই গো হোম, হোমটা বাড়ি। অ্যাডভার্ব, এই যে গোটা, ইনট্রানজিটিভ ভার্ব, কোথায় যায়, কোথায় দিয়ে প্রশ্ন করেন, কোথায় যায়, বাড়ি যায়, হোমটা অ্যাডভার্ব। হোমটা কি? অ্যাডভার্ব। কথা বুঝছেন? একইভাবে লিখেন, আই উইল গো হোয়ার শি লিভস। নায়ক বলতেছে তার মাকে, আই উইল গো, আমি যাব। কোথায় যাব? হোয়ার। একটু ভালো করে দেখেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে ভার্ব। এই যে হোয়ার হি লিভস, এটা ভার্বের অবজেক্ট না, কেননা আপনি ভালো করে জানেন গো নর্মালি ইনট্রানজিটিভ ভার্ব। গো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যদি উইল বাদ দিই, গোটা হয়ে যায় ইনট্রানজিটিভ ভার্ব। হোয়াট এভার ইনট্রানজিটিভ ভার্ব, এটা কিন্তু অবজেক্ট না। এই যে দেখেন হোয়ারের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। আমি যাব, প্রশ্ন করেন আমি জানি, কি জানি? সে কোথায় বাস করে। আমি যাব, কোথায় যাব? সে যেথায় বাস করে। কথা বুঝছেন কিনা? সে যেথায় বাস করে সেখানে আমি যাব, সে যেখানে বাস করে সেখানে আমি যাব। এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে একই জিনিস, দেখেন একই জিনিস, আই গো, দা গো, এই গোটা ভার্ব, এই গোটা নাউন। এ হোয়ার হি লিভস, এটা হচ্ছে অবস্থানগত কারণে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যান্টিসিডেন্ট থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর অবজেক্ট হওয়ার কারণে এটা নাউন ক্লজ। এইটা যে বোঝে সে সব বোঝে। এই তিনটা বাক্যের পার্থক্য যে বোঝে না, সে কিছুই বোঝে না। ক্লিয়ার কিনা বলেন? মাশাল্লাহ, এগুলো বোঝেন, এক্সামে পারেন না। মাশাল্লাহ, কি বলবো আর ভাই। আরিফ শুভ, লাস্টেরটা তুমি আরেকবার বোঝার চেষ্টা করো, কইরা আইসা না পারলে আগামী দিন বোঝাবো আর কি। হ্যাঁ আরিফ শুভ, লাস্টেরটা বোঝার চেষ্টা করো, না পারলে আগামী দিন বোঝানোর চেষ্টা করবো আর কি। কথা বুঝছো? আই উইল গো, আমি যাব, ভার্বকে প্রশ্ন করো। আই উইল গো, আমি যাব, ভার্বকে প্রশ্ন করো। কোথায় যাব? তুমি ভালো করেই জানো কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব।
এটা এখন অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা শুধু অ্যাডভার্ব না, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আরে ভাই আপনি কি মানে মাথা মোটা বুঝি না রে ভাই। এই যে গোটা ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব হবে। ভার্বকে প্রশ্ন করেন কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। আলটিমেটলি এই যে গোটা, এখানে উইলটা বাদ দেন, সমস্যা নাই। আই গো, আমি যাই, আমি যাই, কোথায় যাই, সে যেথায় বাস করে। তো এই গো ভার্বের কি অবজেক্ট থাকে? এটা তো ইনট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। মাথা খাটান না কে ভাই। অ্যাডভার্বের আপনি বোঝেন না অ্যাডভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কিভাবে কাজ করে, ভার্বকে মডিফাই করে, বোঝেন না? আমরা একই জিনিস ভিন্ন ভিন্ন পার্টস অফ পিস আমরা করে আসলাম না, আপনি দেখলেন না। বাট কয়টা পার্টস অফ পিস হতে পারে? 6টা। তো বাট যখন 6টা পার্টস অফ পিস হয় তখন কি ফাংশনালি একই রকম কাজ করে? বলেন, বাট যখন 6টা পার্টস অফ পিস হয় তখন কি ফাংশনালি একই রকম কাজ করে? মোটেই না। বাট যখন 6টা পার্টস অফ পিস হয় ফাংশনালি কি একই রকম কাজ করে? তো এই ফাংশনাল পার্থক্যটা বোঝার চেষ্টা করতেছেন না কেন ভাই? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কি আপনি বোঝেন না? নাউন, অ্যাডজেক্টিভ। মফিজুর রহমান ভাই, এখন সন্ধ্যা নেমে যাচ্ছে 6টায়, 10টা করলে রাত 12টা, অনেক দেরি হয়ে যায় ভাই। ফাংশনাল পার্থক্যগুলো আপনি বোঝেন না ভাই? বাট 6টা পার্টস অফ পিস হয়, 6 রকম কাজ করে আর কি, বোঝেন না? সবই বোঝেন। উই ইট, আমরা খাই। সো দ্যাট উই ক্যান লিভ, সো দ্যাট আমরা খাই, আমরা খাই। এই যে ইট, এই ইট ভার্বকে প্রশ্ন করেন কেন খাই, কেন খাই, কেন। আর কেন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে সো দ্যাটের আগে দেখেন কোনো অ্যান্টিসিডেন্ট নাই। উই ইট, আলটিমেটলি ইট, আমরা খাই। কেন খাই, কি খাই, উত্তর নাই। আমরা কি খাই, উত্তর নাই। কেন খাই? উই ক্যান লিভ, আমরা যাতে বাস করতে পারি। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। স্ট্রাইক while the iron is hot, strike while the iron is hot। এই স্ট্রাইকটা প্রিন্সিপাল ক্লজ, এই স্ট্রাইকটা প্রিন্সিপাল ক্লজ। আঘাত করো, কখন আঘাত করো? যখন লোহা গরম, ঝোপ বুঝে কোপ মারা। এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটা স্ট্রাইক ভার্বের সাবজেক্ট, অবজেক্ট না। এটা স্ট্রাইক ভার্বের অবজেক্ট না। আঘাত করো কি দিয়ে? ধরেন হাতুড়ি দিয়ে, কিন্তু এটা আলটিমেটলি এটা অবজেক্টের জায়গায় বসে নাই, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আপনি প্রশ্ন করেন হোয়েন, কখন আঘাত করবে? যখন লোহাটা উত্তপ্ত, গরম। কথা বোঝেন নাই? ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন। ইফ, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, আই উইল গো, যদি তুমি আসো তবে আমি যাব। এটা দেখেন কোনো ভার্বের সাবজেক্ট না, এটা ইট দ্বারা রিপ্লেস করা যায় না, এটার পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। এটা চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কোনো এটা কোনো বাক্যের, এটা ভার্বের সাবজেক্ট না। মফিজুর ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এখন অলরেডি 6টার দিকে মাগরিব চলে আসে ভাই আমার, এখানে অনেক বোনের সমস্যা আছে। হ্যাঁ, সো ক্ষমা চেয়ে নিচ্ছি। লিখেন কিন্তু, লিখেন কিন্তু। হি আস্কড মি, হি আস্কড মি ইফ আই হ্যাড টেকেন এ কাপ অফ টি। হি আস্কড মি ইফ আই হ্যাড টেকেন এ কাপ অফ টি। এই যে আস্কড ট্রানজিটিভ ভার্ব, সে প্রশ্ন করেছিল কাকে? মি, আমাকে। মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আপনিও জানেন। ব্যক্তিবাচক হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, সে আমাকে প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল? আমি চা খেয়েছি কিনা। এইটা এই আস্ক ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। একটু খাটাইতে হবে মাথাটা, মাথাটা অবশ্যই খাটাতে হবে। কথা বুঝছেন? মাথাটা অবশ্যই খাটাতে হবে।
ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? বইয়ে উদাহরণ দেখেন। প্রয়োজনে পরশুদিন আগামীকাল ফ্রেজের ক্লাস নিব। পরশুদিন আধা ঘন্টা ক্লজ নিয়ে আননোন যত প্রশ্ন আছে আমাকে মেসেঞ্জারে দিয়েন, ক্লাসে আলোচনা করব। সহজ কথা। আসসালামু আলাইকুম। মোবাইলেও চার্জ নাই। আল্লাহ হাফেজ। আপনি কোন একটা বই ফলো করেন না, বইয়ের প্রশ্নগুলো দেখেন, দেখার পরে যেটা অসঙ্গতি মনে হবে আমাকে মেসেঞ্জারে দিয়েন। আমি অবশ্যই এটা একদম ক্লাসে সলভ দিব, যাতে সবার উপকার হয়।